এখানে সাইন করে দিলাম। নীল, নাও ইটস ইওর টার্ন, সাক্ষী হিসেবে সাইন করে নাও। কখনো না। তোমার তো দেখছি নিজের প্রতি কোনো মায়া দয়াই নেই। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার নিজের প্রতি কোনো মায়া দয়া নেই, কিন্তু নিজের বোনের প্রতি তো মায়া দয়া আছে, তাই না? মানে? আমি মিহুর কথাই কান ধরলাম। আশা করছি মানেটা নিশ্চয়ই এখন আর তোমাকে বলে বোঝাতে হবে না। ছি, আপনি এতটা নীচ মানুষ? আপনার মতো নীচ মানুষ এই দুনিয়াতে আছে? আপনি তো পশুর চেয়েও অনির্দিষ্ট। চুপচাপ সাইনটা করো, না হলে কিন্তু। না, আমি সাইন করছি। নীল সাইন করে দিল। মেঘ আর মিহুর বিয়েটা হয়ে গেল। মেঘের সাক্ষী হিসেবে সাইন করলো ড্যানি। নীলকে একটা রুমে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। মেঘ ড্যানিকে বলল মিহুকে নিয়ে ওর রুমে এগিয়ে দিয়ে আসতে। ড্যানি যে মিহুকে মেঘের রুমের সামনে পৌঁছে দিয়ে চলে গেল। মিহু রুমে যেয়ে দেখলো রুমটা বেশ বড়। রুমের সব কিছু অনেক সুন্দর করে গোছানো। রুমের সাথে একটা অ্যাটাচড করা ছোট মিনি ছাদের মতো ব্যালকনি আছে। মিহু থাই গ্লাসটা সরিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে একটা ছোট টেবিল আছে, দুটো চেয়ার আছে পাশে। ব্যালকনির আরেকটা সাইডে দোলনা আছে। মিহু যে দোলনায় বসলো আর ভাবতে লাগলো ওর লাইফে কি থেকে কি হয়ে গেল। এক নিমেষে পুরো লাইফটা হেল হয়ে গেল। ভাবতেই ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এদিকে মেঘ রুমে এসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে মিহুকে না দেখতে পেয়ে ভ্রু কুঁচকে তাকালো। ওর চোখ গেল ব্যালকনির দিকে, দেখলো থাই গ্লাসটা খোলা। তাই ও ব্যালকনিতে চলে গেল। যে দেখলো মিহু দোলনার উপরে পা উঠিয়ে দুই পায়ের উপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেলোড্রামা যত সব। মিহু মিহু মাথা উঠিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ যে মিহুর পাশে বসে। মিহুকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছতে যাবে, অমনি মিহু মেঘের হাত ছাড়া দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। প্রবলেম কি আপনার? একে তো জোর করে হুমকিয়ে বিয়ে করেছেন, আর এখন স্বামীর অধিকার ফলাতে এসেছেন। দেখুন, আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না, আর মনে হয় আপনি এইটা মাথায় রাখবেন। গট ইট? মেঘ মিহুর কথাগুলো শুনে অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করেছিল, কিন্তু মিহুর চুপ হয়ে যাওয়ার সাথে সাথে ওকে টান দিয়ে ওর হাত পাকিয়ে পিছনে ধরলো। মেঘ চোখ লাল করে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহুও চোখে রাগ নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে আর হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? আপনার সাথে এর থেকে ভালো মতো আমি কথা বলতে পারবো না। তোমার মনে হচ্ছে আমি তোমার কাছে স্বামীর অধিকার ফলাতে এসেছি? তা নয়তো কেন এসেছেন আমার কাছে? আমার লাইফটা তো হেল্প করে দিলেন, তাও কি আপনার শান্তি হচ্ছে না? সত্যি কথা বলতে কি, আপনাকে আমার মেনে নিতে একটু সমস্যা হতো না, কিন্তু আপনি মানুষ খুন করেন, তাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। মিহু, তুমি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, এটা ঠিক যে আমি একজন মাফিয়া। আমি মানুষকে মারি, বাট আমি মাফিয়া হলেও কখনো অকারণে কাউকে খুন করিনি। আমি আপনার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাইনি। প্লিজ দূরত্ব বজায় রেখে কথা বলুন, আর আমার হাত ছাড়ুন, আমার লাগছে। চুপ, তোর সাথে এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলেছি, কিন্তু এখন আর না। তুই ভালো কথা শোনার মানুষই না। তুই এখন আমার বউ, আমার যা ইচ্ছে আমি তাই করব, আর তাতে তুইও কিছু বলতে পারবি না, বুঝলি? কি করবেন আপনি আমার সাথে? মেরে ফেলবেন, তাই তো? তো প্লিজ মেরে ফেলুন আমাকে। তোকে মারার জন্য আমি বিয়ে করিনি। তাহলে কেন করেছেন? মেঘ মিহুর ঠোঁট পরম আবেশে নিজের ঠোঁটের মধ্যে নিল। মিহু কিছু করতেও পারছে না, কারণ ওর হাত দুটো মেঘ এক হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। মিহু চোখ দিয়ে শুধু নোনা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘ আরেক হাত দিয়ে মিহুর কোমর ধরে আরও কাছে টেনে নিয়ে এলো। বিকালে মিহু একা একা ব্যালকনিতে চুপচাপ বসে আছে। এমন সময় নীল আস্তে আস্তে লুকিয়ে এসে মিহুর কাঁধে হাত রাখলো। মিহু চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে নীল। লাফ দিয়ে নীলকে জড়িয়ে ধরলো মিহু। ভাইয়া তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? কি হয়েছে মিউ? ওই লোকটা কি তোর সাথে কোনো বাজে বিহেভ করেছে? ভাইয়াকে এসব কিছুই জানতে দেওয়া যাবে না। না ভাইয়া, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? বাইরে গার্ডস আছে?
সে অনেক কাহিনী করে এসেছি, যেসব কথা এখন বাদ দে। এখন এখন এখান থেকে পালানো যায় কিভাবে সেটা ভাবতে হবে। ভাইয়া, মম ড্যাড এগুলো জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? মম ড্যাডকে এসব জানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। নীল যে ব্যালকনির আশেপাশে দেখছে পালানোর কোনো পথ আছে কিনা। মিহু হঠাৎ খেয়াল করলো মেন গেট দিয়ে মেঘের গাড়ি ঢুকছে। মিহু তাড়াতাড়ি নীলকে নিয়ে রুমের ভিতরে এলো। ভাইয়া, তুই তো রুমে যা, মেঘ চলে এসেছে। ও এসে তোকে দেখলে অনেক বড় কোনো প্রবলেম হতে পারে। কিন্তু মিউ, প্লিজ যা ভাইয়া। বলতে না বলতে দেখি কে যেন গেট খুলছে। আমি তাড়াতাড়ি ভাইয়াকে বেলকনিতে লুকিয়ে পড়তে বললাম। ভাইয়া বেলকনিতে চলে গেল আর আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। তখনই মেঘ রুমে ঢুকলো। মেঘ রুমে ঢুকে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো, তারপর পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিল। কে এসেছিল রুমে? কোথায়? কেউ না তো। কি হলো, তুমি এসির মধ্যেও ঘামছো কেন? এমনি। কিছু লুকোচ্ছ? না তো। নীল কোথায়? সাথে সাথে চোখ বড় করে ওনার দিকে তাকালাম। মানে? নীল কোথায়? আমি জানি না। বলো। বললাম তো জানি না। মেঘ ব্যালকনিতে চলে গেল। মিহু ভয়ে চুপসে গিয়েছে। মেঘ ব্যালকনিতে যেয়ে দেখে কেউ নেই, তাই আবার রুমে চলে আসলো। আসলে নীল যখন ব্যালকনিতে লুকিয়েছিল তখন খেয়াল করলো পাশের ব্যালকনিতে খুব ইজিলি যাওয়া যাবে। তাই নীল তাড়াতাড়ি পাশের ব্যালকনিতে যেয়ে রুমে ঢুকে গেল আর নিজের রুমে চলে গেল। মিহু তো কিছুটা চমকে গেছে মেঘকে এইভাবে শান্ত হয়ে রুমে আসতে দেখে। মিহু তো এখন নীলকে নিয়ে আরও বেশি টেনশন করছে। মেঘ রুমে এসে মিহুর দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, কি দেখছো এভাবে? না কিছু না। তো কিছু যখন হয়নি তখন রুমের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? ও সরি। মিহু সরে যেয়ে সোফায় বসে পড়ল। মেঘ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে এসে রুমে দেখলো মিহু সোফাতেই হেলান দিয়ে ঘুমিয়েছে। মেঘ যে মিহুকে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। মিহু কুটিসুটি মেরে শুয়ে পড়ল আর ঘুমের মধ্যে মেঘের হাত ধরে টান দিল। মেঘ উঠতে চেয়েও উঠতে পারল না। দেখলো মিহু ওর হাত ধরে আছে। ঘুমের মধ্যে ওর চেহারাটা দেখতে অনেক মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যেই মিহু ঠোঁট উল্টিয়ে ফেললো, তা দেখে মেঘ মুচকি হেসে দিল। আবার মিহু ঘুমের মধ্যে মুচকি মুচকি হাসছে। মেঘের হাসির রেখাটা এটা দেখে আরেকটু বড় হলো। তারপর মিহুর পাশে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অমনি মিহুর হাসির রেখাটাও একটু বড় হলো। মেঘ মিহুর হাত ধরে আস্তে করে ছাড়িয়ে উঠে ব্যালকনিতে চলে গেল, কারণ মেঘ জানে যে ও যদি মিহুর পাশে শুয়ে পড়ে তাহলে মিহু সকালে ঘুম থেকে উঠে অনেক রিয়াক্ট করবে। মেঘ ব্যালকনিতে যে ছোট্ট সোফাটাতে বসে এক হাত মাথার উপরে দিয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর ফোন বের করে টিপতে লাগলো। রাত 10:30-এ একজন সার্ভেন্ট এসে মেঘের রুমে নক করলো। মেঘ যে গেট খুলে ভ্রু কুঁচকে সার্ভেন্টের দিকে তাকালো। স্যার, ডিনার রেডি, ডিনার করবেন না? নিচে যাও, আমরা আসছি। আর হ্যাঁ, পাশের রুম থেকে নীলকে ডেকে বলো যে আমি নিচে আসতে বলেছি। ওকে স্যার। সার্ভেন্ট যে নীলকে নিচে আসতে বলে। নীল প্রথমে নিচে যেতে না করলেও পরে ভাবে যে মিহুও তো যাবে, তাই নিচে নেমে আসে। এদিকে মিহু ঘুমাচ্ছে বলে মেঘ মিহুকে ডাকতেও পারছে না, তাই মেঘ একাই নিচে চলে যায় আর ভাবে ডিনার শেষ করে আসার সময় মিহুর জন্য ডিনার রুমে নিয়ে আসবে, ততক্ষণও ঘুমিয়ে থাকুক। মেঘ নিচে নেমে আসে ডিনার করার জন্য। মেঘ নিচে নেমে দেখে নীল ডাইনিং টেবিলে চুপচাপ বসে আছে। মেঘ যে টেবিলে বসলো। মিহু কোথায়? কিছুটা ঘাবড়িয়ে। ও ঘুমোচ্ছে, তাই আর ডাকিনি। তুমি খেয়ে নাও, আমি পরে রুমে খাবার নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো। নীলও আর কিছু বলল না,
কারণ ওর এখন শক্তির প্রয়োজন। তাই কিছু না বলে চুপচাপ খেয়ে তারপর উপরে চলে গেল। মেঘও একটা প্লেটে নিজের হাতে মিহুর জন্য খাবার বেড়ে নিয়ে গেল। উপরে যে মিহুর পাশে বসলো, মিহুকে টেনে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। মিহু তখনও ঘুমে তলিয়ে আছে। মেঘ মিহুকে দেখে ভাবছে একটা মেয়ে এতটা ঘুম কাতুরে কি করে হতে পারে। একে তো ঘুমের মধ্যে কিডন্যাপ করলেও টের পাবে না। মেঘ মিহুকে খাওয়াতে লাগলো। মিহু ঘুমের তালে তালে খাচ্ছে আর মেঘকে নীল ভেবে ইচ্ছে মতো বকা দিচ্ছে। মেঘ মিহুর বকা শুনে হাসবে না কাঁদবে না রাখবে বুঝতে পারছে না। মিহুকে খাইয়ে মেঘের মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করলো। তারপর মিহুর মুখ মুছে দিয়ে ওকে ঠিকভাবে শুইয়ে দিয়ে মেঘ আবার ব্যালকনিতে চলে গেল। সকালে মিহু ঘুম থেকে উঠে দেখে ও বেডে শুয়ে আছে, কিন্তু ও তো সোফায় ঘুমিয়েছিল, তাহলে বেডে আসলো কি করে? এইসব ভাবতেই ওর চোখ গেল ব্যালকনিতে। দেখলো মেঘ ওখানে সোফায় বসে ঘুমাচ্ছে। মিহু আর কিছু না ভেবে যে ফ্রেশ হয়ে আসলো। তখনও মেঘ একইভাবে ঘুমাচ্ছিল। তাই মিহু রুম থেকে বেরিয়ে নীলের রুমে গেল। নীল মিহুকে দেখে তাড়াতাড়ি মিহুর কাছে গেল। মিহু, পালানোর রাস্তা পেয়ে গেছি। কিভাবে? তুই মেঘকে যেয়ে বলবি যে তোর কোনো জামা কাপড় এখানে নেই, তাই তুই কিছু জামা কাপড় কেনার জন্য শপিংয়ে যাবি, আমাকেও সাথে নিয়ে যাবি, এটা বলবি। তারপর? বাকিটা আমার ওপর ছেড়ে দে। আর আজ এমনিতেই আমাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। টিকিট, পাসপোর্ট, ভিসা সব তো রেডি আছে। আমরা আজকেই বাংলাদেশ চলে যাব। কিন্তু ফ্লাইটের টিকিটে পাসপোর্ট ভিসা সব তো বাসায়। তুই চিন্তা করিস না, গতকাল রাতে আমি এ বাসার এক সেভেন্টারের ফোন লুকিয়ে নিয়ে আমার এক বন্ধুকে কল করে সব জানিয়েছি। ও আমাদের হেল্প করবে। পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের টিকিট ও সব কিছু নিয়ে এসে এয়ারপোর্টে আমাদের জন্য ওয়েট করবে। আচ্ছা বলে আমি মেঘের রুমে চলে গেলাম। যেই দেখি উনি ওয়াশরুমে থেকে বের হচ্ছে। কোথায় ছিলে? নীলের রুমে গিয়েছিলাম। ও, কিছু কি বলবে? হ্যাঁ মানে না আসলে আমি কি হলো বলো। না মানে আসলে বলছিলাম কি কি? আমার তো এখানে কোনো জামা কাপড় নেই, তাই আর কি আমি একটু শপিংয়ে যেতে চাইছিলাম আর কি। ও, এই কথা বলতে এতক্ষণ? তোমার শপিংয়ে যাওয়া লাগবে তাই তো? তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। মেঘ রেডি হয়ে আসলো। মিহু আর মেঘ নিচে নেমে গেল। নীল অলরেডি ডাইনিং টেবিলে বসেছিল মিহুর অপেক্ষায়। মেঘ আর মিহু যে টেবিলে বসলো ব্রেকফাস্ট করার জন্য। মিহু, তোরা কি কোথাও বের হচ্ছিস? একটু শপিংয়ে যাব। ও, মিহু যখনই নীলকে বলতে যাবে যে তুইও আমাদের সাথে চল, তার আগে মেঘ বলে উঠল, নীল, তুমিও আমাদের সাথে চলো। তোমার তো কোনো জামা কাপড় এখানে নেই। যা চেয়েছিলাম তাই হচ্ছে। যাক বাবা, আমার কিছু বলা লাগলো না। মিহু, মেঘ আর নীল ব্রেকফাস্ট করে শপিং মলে চলে আসলো। শপিং মলে ঢোকার সাথে সাথে শপিং মলের ম্যানেজার মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘ স্যার, আপনি আমার এখানে? মিট মাই বিউটিফুল ওয়াইফ অ্যান্ড মাই ব্রাদার ইন ল। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। ওরা যা যা পছন্দ করবে সব যেন খুব ভালো হয়, আর হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিজে ওদের সব জিনিস দেখাচ্ছি। মিহু, আমি পাশের কফি শপে আছি, প্রয়োজন হলে ডাক দিও। আচ্ছা। মেঘ চলে গেল। মিহু আর নীল দোকানে ঢুকে গেল। শপিং মলের বাইরে মেঘের গার্ডরা দাঁড়িয়ে আছে। শপিং মলের ভেতরেও গার্ডরা ঘোরাঘুরি করছে। ম্যানেজার মিহু আর নীলকে জামা কাপড় দেখাচ্ছে। নীল ম্যানেজারকে একটু পাশ করে মিহুর কাছে গেল। এখান থেকে একটা বোরখা নিয়ে ট্রায়াল রুমে গিয়ে পরে নে, আর হিজাব আর নিকটবর্ডটা দিয়ে ভালোভাবে ফেসটা ঢেকে নিস। তারপর এখান থেকে সোজা শপিং মলের বাইরে চলে যাবি। আমি আর রনি গাড়িতে তোর জন্য ওয়েট করব। ওকে? ওকে, কিন্তু তুই বের হবি কিভাবে? আমার চিন্তা করিস না, আমি বের হয়ে যাব। সাবধানে।
মিহু ট্রায়াল রুমে যেয়ে ভালোভাবে তৈরি হয়ে বের হলো। নীল এর মধ্যে গার্ডদের চোখ এড়িয়ে বেরিয়ে গেল। মিহু আশেপাশে ভালো করে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি হাঁটছিল, তখনই সামনে কারোর সাথে ধাক্কা খেলো। মিহু মাথা উঁচিয়ে তাকিয়ে দেখলো ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু তো ভয়ে পুরো চুপসে গেল, কিন্তু মেঘ মিহুকে অবাক করে দিয়ে সরি বলে চলে গেল। মিহু যেন হাফ ছেড়ে বাঁচলো। আসলে মিহু নিকাব দিয়ে পুরো ফেস এমনভাবে ঢেকে রেখেছিল যে মেঘ মিহুকে দেখে চিনতে পারেনি। মিহু তাড়াতাড়ি শপিং মল থেকে বেরিয়ে গেল। বাইরে বের হতেই ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। নীল তাড়াতাড়ি গেট খুলে মিহুকে তাড়াতাড়ি উঠতে বলে, তখনই মেঘের গার্ডরা ওদের ডেকে ফেলে। মিহু তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আর ওদের গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রনি খুব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করছে। এদিকে মেঘের কানে মিহুর পালানোর খবর পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেঘ তো পুরো জ্বালামুখী হয়ে গেছে। মেঘ ওর সব গার্ডদের পাঠিয়ে দেয় ওদের খোঁজার জন্য। এদিকে নীল আর মিহু সেফলি এয়ারপোর্টে এসে পৌঁছালো। রনির কাছ থেকে ওদের পাসপোর্ট, টিকিট, ভিসা নিয়ে ওরা রনিকে বাই দিয়ে ভেতরে চলে গেল আর বাংলাদেশে চলে আসলো। মিহু রান্নার জন্য সবজি কাটছিল, তখনই ওর হাত কেটে যাওয়াতে ও বর্তমানে ফিরে আসলো। বলে তাড়াতাড়ি হাত ছাড়তে লাগলাম, তখনই কি যেন ঝড়ের বেগে এসে আমার হাত ধরে তার মুখে নিয়ে নিল। তাকিয়ে দেখি মেঘ। ইস, কি ঢং দেখাচ্ছে দেখো না। মুভি দেখে দেখে এই পদ্ধতি বের করেছে। কি মনে করে আমি কি কিছু বুঝি না? আমি অনেকক্ষণ ধরে ওর পেছনে দাঁড়িয়ে দেখছিলাম ও কি যেন ভাবছে আর আরমানে সবজি কাটছে। তখনই ওর হাতটা কেটে গেল। আমি তাড়াতাড়ি যেয়ে ওর হাতটা মুখে নিয়ে নিলাম। আসলে এই কাহিনীটা আমি ফিল্ম দেখেই করলাম। ওনার কাছ থেকে টান দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। রাগি চোখে ওর দিকে তাকালাম। দেখে কাজ করতে পারো না? না, পারি না। আর আপনি এখানে কি করছেন? কিছু না, চলো আমার সাথে। পারবো না। সব কিছুতেই না শুনতে আমার ভালো লাগে না, চলো। ওনার ধমক খেয়ে আমি মনে হয় আমার বাকশক্তি হারিয়ে ফেলেছি। বেটা বজ্জাত জানি কোথাকার। আমি আর কিছু না বলে ওনার পেছন পেছন যেতে লাগলাম। উপরে এসে ওর হাতে ব্যান্ডেজ করে দিলাম। যাও এবার রান্না করো তাড়াতাড়ি। বলে উঠে চলে আসলাম আর তাড়াতাড়ি রান্না করে নিলাম। তারপর ওনাকে খেতে রাখলাম। খাবার কে সার্ভ করবে? আমি। আশেপাশের কাউকে কি তুমি দেখতে পাচ্ছ? রাগি চোখে ওনার দিকে তাকিয়ে খাবার সার্ভ করে দিলাম। মেঘ খেয়ে নিয়ে উঠে চলে গেল। মিহু আজকে রাতে আর ডিনার করলো না। ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমালে ভালো লাগবে। তাই ও সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে আসলো। এসে দেখে মেঘ বেডের এক সাইডে আতশোয়া হয়ে ল্যাপটপে কী যেন করছে। মিহু যে এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। মেঘ দেখেও কিছু বলল না, কারণ তখন মিহু ওকে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাই সকালে মিহুর ঘুম ভাঙে। ও উঠে দেখে ওর পাশে কেউ নেই। মিহু উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে যা দেখে আর শোনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মিহু নিচে গিয়ে দেখে নীলা আর মেঘ কথা বলছে। ভাইয়া, তুই কি কাজটা ঠিক করলি? ভুল কিছু করেছি বলে তো আমার মনে হয় না। ভাইয়া, আমি তো ছোট বোন, তুই আমাকে এই ব্যাপারে জানানোর প্রয়োজন মনে করলি না? দেখো, মিহুকে আমি ভালোবাসি, কিন্তু ও সেটা বোঝে না আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই 2 বছর আমার কি অবস্থা হয়েছিল তা কি তুই দেখিসনি? ভাইয়া, তাই বলে তুইও কি এইভাবে থ্রেট দিয়ে নিয়ে আসবি? এছাড়া আর কোনো উপায় ছিল না। নীল তো মিহুকে পুরো পাগলের মতো খুঁজছে, ওকে সামলানো কষ্টসাধ্য হয়ে উঠছে। ওকে সামলানোর জন্য তুই আছিস। তুই যে ওকে বোঝা, দেখবি ও ঠান্ডা হয়ে যাবে। এটা মিহুর ব্যাপার ভাইয়া, নীল এত ইজিলি মানবে না আর ঠান্ডাও হবে না। আরে বাদ দে, তাহলে ওকে আমি দেখে নেব নে। মিহু কোথায়? উপরে ঘুমোচ্ছে। ও যদি জানে আমি তোর বোন আর আমিও তোকে হেল্প করেছি ওকে খুঁজে বের করতে, তাহলে তো ও আমাকে সারা জীবনের মতো ভুল বুঝবে। আমার সাথে ওর ফ্রেন্ডশিপটাও ভেঙে দেবে। আর নীল, ও আমার থেকে অনেক দূরে চলে যাবে ভাইয়া। আমি তো কথা শুনে পুরো সপ্তম আকাশ থেকে পড়লাম মনে হলো। নীলা মেঘের বোন? নীলাই মেঘের সাথে, মানে আমাকে খুঁজে
মেঘের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এটা কিভাবে করতে পারলো? নীলা। মিহুর গলার আওয়াজ শুনে মেঘ আর নীলা তাড়াতাড়ি পিছনে তাকিয়ে দেখলো মিহু দাঁড়িয়ে আছে। মেঘ আর নীলা একবার একে অপরের দিকে তাকালো, আবার মিহুর দিকে তাকালো। মিহু, আমি আসলে হাত দেখিয়ে ওকে থামতে বললাম। যা বুঝার আমি বুঝে গিয়েছি। ভালোই প্রতিদান দিলি ফ্রেন্ডশিপের। আই এম জাস্ট স্পিচলেস। কি বলবো তোকে, কিছুই বুঝে উঠতে পারছি না। বাট একটা কথা বলবো, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকের থেকেই শেষ। বলে উপরে চলে গেলাম। মিহু দাঁড়া। মিহু ভাইয়া, মিহু আমাকে ভুল বুঝলো। পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুই যা এখন। আচ্ছা। মেঘ উপরে যেয়ে দেখলো মিহু নেই, তাই ব্যালকনিতে চলে গেল ও। আজও মিহু সেই 2 বছর আগের মতোই ব্যালকনির দোলনায় বসে হাঁটুর ওপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিহু। মিহু কোনো জবাব দিল না। ও এখনও সেইভাবে হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেঘ যেয়ে মিহুর পাশে বসলো, মিহুর মাথায় হাত রাখলো। মিহুর সাথে সাথেই মেঘের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। প্রবলেম কি আপনার? আমাকে আপনি কি পেয়েছেন কি? আমাকে আপনি ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার যখন যা মন চেয়েছে আপনি আমার সাথে তাই করেছেন। প্রথমে আমাকে ভালো লেগেছে বলে আমার ভাইকে মারার হুমকি দিয়ে আমাকে বিয়ে করলেন, তারপর জোর করে কিস করলেন, আর এরপর আপনার বোনকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে ঠকালেন। আমার ফ্যামিলিকে মারার হুমকি দিয়ে আমাকে এখানে নিয়ে এলেন। আমার ফুল লাইফটা হেল করে দিয়েছেন। তাহলে আর কি চাই আপনার? এর থেকে ভালো হতো যদি আপনি আমাকে মেরে ফেলতেন। এত কিছু আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না, বুঝেছেন আপনি? অবশ্য আপনাকে বুঝিয়ে লাভ কি? আপনার মতো একজন মাফিয়ার থেকে ভালো আর কি বা করতে পারে? শুধু তফাৎ হচ্ছে এইটাই, সেটা হলো অন্য সব মাফিয়ারা বিয়ে না করে জোর করে তুলে নিয়ে গিয়ে মেয়েদের ভোগ করে, আর আপনি আমাকে বিয়ে করে ভোগ করার চেষ্টা করছেন। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনিও আমাকে ছুড়ে দিবেন, আমি সব বুঝি। মেঘ এতক্ষণ মিহুর কথা শুনছিল। রাগে ওর 2 চোখ লাল হয়ে গিয়েছে। মেঘ এত পরিমাণে রেগে আছে যে ও ফর্সা হওয়াতে ওর ফুল ফেস লাল হয়ে গিয়েছে। মেঘ আর সহ্য করতে না পেরে মিহুর 2 বাহু অনেক জোরে চেপে ধরে দেয়ালের সাথে অনেক জোরে লাগিয়ে ধরে। মিহু ব্যথা পেয়ে আহ বলে শব্দ করে উঠল। মিহু মেঘের চোখের দিকে ভয় তাকাতে পারছে না। মেঘের চোখেও পানি চলে এসেছে মিহুর কথা শুনে। তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করতে পারো না? আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি কি একটু বোঝো না? আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আর তুমি কি বললে আমি তোমাকে ভোগ করার জন্য বিয়ে করেছি? আমার যদি তোমাকে ভোগ করার ইচ্ছেই থাকতো তাহলে আমি সেটা তোমাকে বিয়ে না করেই জোর করে তোমাকে তুলে নিয়ে গিয়েই করতে পারতাম। আর হ্যাঁ, আমি মাফিয়া। মাফিয়া মানে যে খারাপ লোক তা তো না। আমি যদি মাফিয়া হই তাহলে তুমিও ওই মাফিয়ার ওয়াইফ। তুমি আমার ভালোবাসাকে এত ছোট চোখে দেখবে আমি ভাবতেও পারিনি। এখন সত্যি আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসে আমার লাইফের সবচেয়ে বড় ভুল করেছি। তোমাকে দেখার পর মনে হয়েছিল আমিও হয়তো কারো ভালোবাসা পেতে পারি, কিন্তু না, আমি মাফিয়া বলে আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, এমনকি তোমারও না। আর নীলা, ওর কোনো দোষই নেই, কারণ তোমার সাথে ও যখন ফ্রেন্ডশিপ করেছে তখন তো ও জানতোই না এই ব্যাপারে। একদিন কলেজে কিসের যেন ফাংশন ছিল, ওই দিন তোমরা অনেকগুলো পিক তুলেছিলে, আর ও সেই পিকগুলো আমাকে পাঠিয়ে বলেছিল যে তুমি ওর নিউ ফ্রেন্ড। তখন আমি তোমাকে দেখি আর নীলাকে সব জানাই। তারপর থেকে নীলা তোমার সব খোঁজ খবর আমাকে দিত। আই লাভ ইউ মিহু, বাট ইউ ডোন্ট লাভ মি। ইনফ্যাক্ট ইউ ডোন্ট ডিজার্ভ মি। আমারই ভুল যে তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমাকে বরাবরই দূরে সরিয়ে দিয়েছো। মেঘ কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। মিহুকে ধাক্কা দিয়ে সরিয়ে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আজ কোনো গার্ডসও নেয়নি। মিহু মেঘের বলা কথাগুলো ভাবতে ভাবতে দৌড়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে কাঁদতে লাগলো। শাওয়ারের পানিতে মিহুর চোখের পানি মিলে যাচ্ছে। মিহু সত্যিই চায়নি মেঘ এতটা কষ্ট পাক। মেঘ যে মিহুকে এতটা ভালোবাসে সেটা মিহুর জানা ছিল না। জানলে হয়তো মিহু মেঘকে এতটা কষ্ট কখনোই দিত না।
মেঘ যে মিহুকে ভালোবেসে ভুল করেছে এটা ভাবতেই মিহুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। মিহু মেঘকে ডিজার্ভ করে না এটা ভাবতেই মিহুর চোখের পানিগুলো আরও বেশি করে ঝরছে। মিহু এখন অনুভব করতে পারছে যে ওর মেঘের প্রতি একটু হলেও ফিলিংস আছে মনের মধ্যে। সেটা কখন কিভাবে তৈরি হয়েছে তা বলা মুশকিল। এইভাবে মিহু প্রায় 2 ঘন্টার মতো শাওয়ারের পানিতে ভিজেছে। রাতে মিহু চুপচাপ ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মেঘ কেন এখনো ফিরছে না। মিহু ওখানে বসে ঘুমিয়ে পড়ল। মেঘ প্রায় রাত 2:30টার দিকে বাসায় আসলো। রুমে এসে দেখে মিহু রুমে নেই। হঠাৎ মেঘের চোখ দুটো ব্যালকনিতে আটকে গেল। মিহু ব্যালকনিতে বসে ঘুমাচ্ছে আর ওর চুলগুলো বাতাসে উড়ে এসে ওর মুখে পড়ছে। হালকা চাঁদের আলোয় মিহুকে দেখতে অনেক মায়াবী লাগছে। ভাবতেই মেঘের ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসির রেখা ফুটে ওঠে। মেঘ মিহুর সামনে যেয়ে আলতো করে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেয়। মেঘের ছোঁয়া পেয়ে মিহু ঘুমের মধ্যে একটু শিউরে উঠল। মেঘ খেয়াল করলো মিহুর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। মিহুর এই অবস্থা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেঘ বুঝতে পারছে যে ও সকালে মিহুকে যা বলেছিল তার জন্য মিহু কান্না করেছে। মেঘ মিহুকে নিয়ে বেডে শুইয়ে দিল আর মেঘ নিজে যে ব্যালকনিতে বসলো। সারাটা রাত এইভাবেই কাটলো। মেঘ সারা রাত ব্যালকনিতে বসে মিহুর দিকে তাকিয়েছিল। সকালে কখন যে ওর চোখটা লেগে গিয়েছে ও জানেই না। মিহু সকালে ঘুম থেকে উঠে দেখে ও বেডে। ব্যালকনিতে তাকিয়ে দেখে মেঘ ব্যালকনিতে ঘুমিয়ে আছে। মিহুর আর বুঝতে বাকি রইল না যে মেঘই ওকে বেডে এনে শুইয়ে দিয়েছে। মিহু উঠে গুটিসুটি পায়ে মেঘের কাছে গেল। মেঘের থেকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহু। তারপর হাত দিয়ে মেঘের চুলগুলো একটু এলোমেলো করে দেয়। তাতে মেঘ একটু বিরক্ত বোধ করে ঘুমের মধ্যে। মিহু একটা মুচকি হাসি দিয়ে মেঘের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর মিহু শাওয়ার নিয়ে বের হয়ে নিচে চলে যায় মেঘের জন্য কফি বানাতে। মিহু এইসব কেন করছে তা সে নিজেও জানে না। শুধু এইটুকু জানে যে মেঘের জন্য তার মনের কোণে একটু হলেও ফিলিংস আছে। হয়তো তা থেকেই ও এই কাজগুলো করছে। মিহু নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে উপরে গেল। যেয়ে দেখে মেঘ এখনও ঘুমাচ্ছে। মিহু কিছুটা অবাক হলো, কারণ মেঘ এতক্ষণ কখনোই ঘুমায় না। মিহু যেয়ে মেঘের হাতটা আলতো করে ধরার সাথে সাথে মিহু একটা বড়সড় শক খেলো। মেঘের পুরো শরীর গরম হয়ে আছে জ্বরের কারণে। মিহু তাড়াতাড়ি কোনোভাবে মেঘকে ধরে বেডে শুইয়ে ওর গায়ে কম্বল টেনে দিল। মেঘের শরীর প্রচণ্ড রকমের গরম হয়ে আছে। মিহু কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ও তাড়াতাড়ি নিচে নেমে গেল। নিচে গিয়ে ড্যানিকে খুঁজতে লাগলো। মিহু দেখলো ড্যানি বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। তাড়াতাড়ি ড্যানির কাছে গেল। ড্যানি, তুমি তাড়াতাড়ি একটু ডক্টরকে ফোন করে এখানে আসতে বলো। কিন্তু কেন ম্যাম? ড্যানি, তোমার স্যারের প্রচণ্ড জ্বর এসেছে, তাই প্লিজ তাড়াতাড়ি ডক্টরকে খবর দাও। ওকে ম্যাম, আমি এক্ষুনি জানাচ্ছি। আপনি স্যারের কাছে যান। বলে আবার দৌড়ে মেঘের কাছে চলে আসলাম। ডক্টর না আসা পর্যন্ত আমার চুপচাপ বসে থাকলে চলবে না, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, ডক্টর না আসা পর্যন্ত আমি বরং ওনার মাথায় জলপট্টি দিই। তাড়াতাড়ি করে যে একটা বাটিতে করে ঠান্ডা পানি আর একটা কাপড় নিয়ে আসলাম আর ওনার পাশে বসে জলপট্টি দিতে লাগলাম। তখন উনি কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন, মিহু, I love you. Please don't leave me. I am sorry, Mihu. I am really love you. Mihu, I love you. Please don't leave me. Mihu, I love you. Please don't leave me. I am sorry, Mihu. I am really love you. মিক্সি তখন থেকে কি যেন সব বলছে, সব অস্পষ্ট শোনাচ্ছে। তখনই গেটের বাইরে থেকে ড্যানি গেট নক করলো।